আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মাই লাস্ট ডাচেস এই কবিতাটি নিয়ে। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের একটি কবিতা মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং। প্রথমে অল্প একটু ইনফরমেশন আমরা জেনে নেব রবার্ট ব্রাউনিং সম্বন্ধে। নো ইয়োর পোয়েট। রবার্ট ব্রাউনিং বর্ন অন 7 মে, 7 তারিখে মে মাসের তার জন্ম 1812 ইংল্যান্ডে 1812 সালে। কোন সময়? ডিউরিং দ্য রেইন অফ কুইন ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়ার সময়কালীন। হি নিউ 15 ল্যাঙ্গুয়েজেস, তিনি 15টা ভাষা জানতেন। ভিক্টোরিয়ান যুগের একজন কবি। ভিক্টোরিয়ান এজ কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1837 টু 1901, 1837 থেকে 1901 সাল পর্যন্ত। এই সময়টাকে ইংরেজি সাহিত্যের ভিক্টোরিয়ান এজ বলা হয়, রানী ভিক্টোরিয়ার সময়কাল। সেই সময় যত সাহিত্য সৃষ্টি হয়েছে, কবিতা, গল্প, ড্রামা যা কিছু, সেটা ভিক্টোরিয়ান লিটারেচারের মধ্যে ফেলা হয়। আজকের আমরা সেরকম একটি ভিক্টোরিয়ান পোয়েম সম্বন্ধে পড়ব, মাই লাস্ট ডাচেস। এই কবিতাটি, এই লেখক রবার্ট ব্রাউনিং কিসের জন্য বিখ্যাত? ইংরেজি সাহিত্যের ফেমাস ফর ড্রামাটিক মনোলগ। এই ড্রামাটিক মনোলগ ব্যাপারটা কি? যেখানে ড্রামার কিছু ক্যারেক্টার্স থাকবে, অর্থাৎ ক্যারেক্টার্স থাকবে। একটা নাটক হতে গেলে সেখানে চরিত্র, ডায়লগ থাকবে, স্পিচ থাকবে, ক্যারেক্টার্স থাকবে এবং একটা সেটিং থাকবে। এই সমস্ত জিনিসগুলো একটা ড্রামার মধ্যে থাকে। তো এখানে যে কবিতাটা আছে, সেই কবিতার সেই 3টে ফিচার্স থাকবে, ক্যারেক্টার্স, ডায়লগ আর সেটিং। এবার আসছি মনোলগ কেন বলা হচ্ছে। এই মনোলগ বলতে নিজের কথা নিজে বলা। তো এই কবিতায় রবার্ট ব্রাউনিং যে ক্যারেক্টার্স নিয়ে বলছেন, মাই লাস্ট ডাচেস যিনি বলছেন, সে হচ্ছে একজন ডিউক অফ ফেরারা। সেই ডিউক তার নিজের কথা বলছেন, একাই বলে যাচ্ছেন, ইন ফ্রন্ট অফ এ সাইলেন্ট লিসেনার, একজন নীরব শ্রোতা এর কাছে তিনি বলে যাচ্ছেন নিজের কথা। পুরো কবিতাটাই তার নিজের কথা, অন্য কোনো ক্যারেক্টার্স এর কোনো কথা নেই। তাই মনোলগ, মনো মানে হচ্ছে একা এবং লগ মানে ডায়লগ, তো নিজের একার ডায়লগ, তাই এটা ড্রামাটিক মনোলগ। এখানে স্পিকার নিজের কথা নিজেই বলে যাচ্ছেন, তাই হচ্ছে ড্রামাটিক মনোলগ। অ্যাবাউট দ্য পোয়েম, অরিজিনাল টাইটেল হচ্ছে ইটালি। এই কবিতাটার অরিজিনাল টাইটেল ছিল ইটালি। পাবলিশ হয়েছিল কত সালে? 1842। টাইটেল চেঞ্জ হচ্ছে 1849-এ, মাই লাস্ট ডাচেস। ইটালি এই টাইটেল থেকে চলে আসছে চেঞ্জ হয়ে মাই লাস্ট ডাচেস, যেটা আমরা যে নামে এখন জানি। এবার আসবো ফেরারা। এটা কি জিনিস? ফেরারা ইজ দ্য সিটি অফ ইটালি, ইটালির একটা শহর। ওয়ার দ্য পোয়েম ইজ সেট, যেখানে কবিতাটার সেটিং রয়েছে। আমি বলেছি ড্রামাটিক, মানে ড্রামার কোয়ালিটি থাকবে, ক্যারেক্টার্স থাকবে, যেটা হচ্ছে ডিউক কথাবার্তা বলছে, তার সামনে একজন সাইলেন্ট লিসেনার রয়েছে, এই দুটো হচ্ছে ক্যারেক্টার। এবং ডায়লগ থাকবে, এখানে ডিউক নিজের কথা নিজে বলে যাচ্ছেন, এটা হচ্ছে ডায়লগ, তাই ড্রামাটিক এর ক্যারেক্টার্স রয়েছে। এবং মনোলগ মানে একজন কথা বলছে, তাই ড্রামাটিক মনোলগ। তো এখানে এই কবিতাটার সেটিং আছে, সেই কোথায় অনুষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে ফেরারা। ফেরারা কি? ইটালির একটা শহর, যেখানে এই কবিতাটার সেটিং রয়েছে। ওয়ার দ্য ডিউক অফ ফেরারা লিভড, ফেরারার ডিউক বাস করতেন। ডিউরিং দ্য ইটালিয়ান রেনেসা এর সময়কালে, নবজাগরণের সময়কালে, যখন আর্ট, কালচার, ইন্ডাস্ট্রি সব কিছুর মধ্যে একটা আলোড়ন আসছে, একটা চেঞ্জ আসছে, এটা হচ্ছে রেনেসা। নেক্সট রয়েছে ডাচেস। ডাচেসকে ফেমিনাইন অফ ডিউক, মানে বয়, গার্ল, ফাদার, মাদার, ঠিক এমনভাবে ডিউক এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে ডাচেস, ডিউকের স্ত্রী এখানে ডাচেস। ফ্রা প্যান্ডলফ, এটা আরও একটা ক্যারেক্টার। এটাকে এ ফিকটিশাস নেম, একটা কাল্পনিক নাম, অফ দ্য পেইন্টার অফ দ্য পোর্ট্রেট অফ ডাচেস। ডাচেসের যে ছবিটা আঁকছে, সেই ছবিটা কে আঁকছেন? ফ্রা প্যান্ডলফ, এ হচ্ছে আর্টিস্ট। ফ্রা মিন্স মঙ্ক, ফ্রা শব্দের অর্থ হচ্ছে একজন সন্ন্যাসী। ইট সাজেস্ট, এটা এই কবিতার মধ্যে সাজেস্ট করছে, দ্য ডিউকস সাসপিশিয়াস অ্যান্ড পজেসিভ নেচার, ডিউকের সন্দেহজনক এবং পজেসিভ মানে হচ্ছে যে কোনো কিছুর উপরে নিজের অধিকার ফলানো, এরকম একটা প্রকৃতি ডিউকের, সেরকম প্রকাশ পাচ্ছে ডিউকের চরিত্রের মধ্যে। কিভাবে একজন সন্ন্যাসীকে তার স্ত্রীর ছবি আঁকতে নিযুক্ত করেছেন, যে সন্ন্যাসী কোনো রকমের ইচ্ছা জাগবে না তার স্ত্রীর প্রতি, বা সেই চোখে দেখবে না, সেই কারণে ফ্রা প্যান্ডলফকে তিনি নিযুক্ত করেছেন, যে কিনা একজন মঙ্ক, সন্ন্যাসী। বিকজ হি ডাজ নট ওয়ান্ট টু অ্যালাউ এনি আদার ম্যান টু কাম ইন কন্ট্যাক্ট উইথ হিজ ওয়াইফ। কারণ কি তিনি সন্ন্যাসীকে নিযুক্ত করেছেন? তার কারণ তিনি চান না অন্য কোনো পুরুষ তার স্ত্রীর সংস্পর্শে আসুক। কবিতার সেটিংটা কি? দ্য পোয়েম ইজ সেট ইন ফেরারা, ইটালি, ডিউরিং দ্য 16th century. হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম, কবিতাটার ঐতিহাসিক একটা ব্যাকগ্রাউন্ড আছে, জেনে নেওয়া যাক। দ্য পোয়েম ইজ লুজলি বেসড অন, এই কবিতাটা বেসড অন কিসের উপর ভিত্তি করে? লাইফ অফ আলফোনসো সেকেন্ড ডি ইস্ট, দ্য ডিউক অফ ফেরারা ডিউক আলফোনসো সেকেন্ড এর জীবনের উপরে বেস করে, যে কত থেকে কত পর্যন্ত ডিউক ছিল? 1533 টু 1598 এই সময়কালে। The Duke's wife, Lucrezia di Cosimo Medici, died under suspicious circumstances 3 years after they married. ডিউকের স্ত্রী যে ডাচেস ছিল, সে হচ্ছে লিউক্রেজিয়া ডি কসিমো মেডিসি। এ হচ্ছে মারা যায়, মানে হত্যা করা হয় একটা সন্দেহের জন্য 3 বছর পর, বিবাহের 3 বছর পর। তাহলে ডিউক অরিজিনালি যে ডিউক ছিল সে হচ্ছে আলফোনসো সেকেন্ড, আর তার ডাচেস যে ছিল লিউক্রেজিয়া ডি কসিমো, এরা দুজন হচ্ছে অ্যাকচুয়াল ক্যারেক্টার। দিস পোয়েম ইজ বেসড অন ট্রু স্টোরি, সত্যিকারের গল্পের উপরে ভিত্তি করে কবিতাটা লেখা হয়েছে। তো এখানে অ্যাকচুয়াল ডিউক আর ডাচেসের নামটা মনে রাখবে, এটা হচ্ছে সত্যিকারের নাম ছিল। এবং 1533 থেকে 1598 পর্যন্ত এই ডিউক ক্ষমতায় ছিলেন। কোথায় সেটা? ফেরারা কোথায়? ইটালির একটা শহর।
এই কবিতার টাইপটা কী ছিল? ড্রামাটিক মনোলগ উইথ 28 রাইমিং কাপলেটস। কাপলেট মানে দুটো লাইন, 28টা করে দুটো লাইন আছে, অর্থাৎ 28 ইন্টু 2 56 লাইন্স রয়েছে কবিতায়। এবং এটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কি আগেই এক্সপ্লেন করেছি। এখানে ডিউক স্পিচ দিচ্ছেন, স্পিকার হচ্ছে ডিউক, নিজের কথা নিজেই বলে যাচ্ছেন। 56টা লাইনে তার নিজের কথা তিনি বলছেন, কাউকে বলতে দিচ্ছেন না, যার সামনে কেউ রয়েছে। ডিউক কাউকে বলতে দিচ্ছে না, তার সামনে একজন লিসেনার বসে আছে, সে কিন্তু কোনো কথা বলছে না, সে সাইলেন্ট। কিন্তু আমরা ডিউকের স্পিচ শুনে বুঝতে পারবো হি ইজ টকিং ইন ফ্রন্ট অফ সামওয়ান, কারোর সামনে বসে কথা বলছেন। এই ক্যারেক্টার যার রয়েছে সেটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। এই কবিতা সেটা ভালো মতোই রয়েছে। এই কবিতাটার কনটেক্সট বা প্রসঙ্গ কীভাবে শুরু হচ্ছে? 16th সেঞ্চুরি নবজাগরণের সময় ডিউক এর সভায় কোনো কাউন্ট মানে কোনো একজন কাউন্টের দূত মানে এনভয়, তার তরফ থেকে একজন মেসেঞ্জার, তিনি তার কথাটা নিয়ে নেগোশিয়েট করতে এসেছেন। কিসের জন্য? ডিউক যে রয়েছেন, ডিউক অফ ফেরারা, এবং কাউন্ট, ওই কাউন্টের তরফ থেকে যে এসেছেন সেই কাউন্টের মেয়ের বিবাহের কথাবার্তা বলতে এসেছেন। এবং যে এনভয় আসছেন বিবাহের কথা বলার জন্য, তিনি এখানে সাইলেন্ট, শুধু বলে যাচ্ছেন ডিউক, যে কিনা খুব ডমিনেটিং একটা পাওয়ার, নিজের কথা নিজেই বলে যাচ্ছেন। এবং পুরো কবিতাটাই একটা থ্রেট, মানে একরকমভাবে ভয় দেখানো হচ্ছে। হাউ ক্রুয়েল আই ক্যান বি, আমি কতটা নিষ্ঠুর হতে পারি সেটা দেখে নাও। এবং উড বি ওয়াইফ যে হবে তাকেও এমনটা জানা থাকতে হবে, আমার সাথে এমনভাবেই চলতে হবে। এইভাবে এক প্রকার সাইলেন্ট থ্রেট দেওয়া হচ্ছে বাই ডিউক। এটা হচ্ছে কবিতার মোটামুটি ব্যাকগ্রাউন্ড আমরা জানলাম। এবার কবিতাটা আমরা পড়তে শুরু করব। প্রথমে রয়েছে মাই লাস্ট ডাচেস, কবিতার টাইটেল। অরিজিনাল টাইটেল কী ছিল আমরা জানি, ইটালি ছিল, সেটা চেঞ্জ হয়ে মাই লাস্ট ডাচেস হয়েছে বাই রবার্ট ব্রাউনিং। ফেরারা, ফেরারা ইটালির একটা শহর। এটা হচ্ছে এই কবিতার সেটিং। নাটকে যেমন একটা সেটিং হয়, কোন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, কবিতার রয়েছে। এবার আমরা কবিতাটা পড়া শুরু করব। দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল, ওইটা হচ্ছে আমার শেষ ডাচেস, যে কিনা ছবি আঁকা রয়েছে দেওয়ালে। ডিউক সেই এনভয়কে, কাউন্টের তরফ থেকে যে বিয়ের কথা নেগোশিয়েট করতে এসেছে, সেই লোকটাকে দেখাচ্ছে, দেখো এই যে দেওয়ালে, এটা হচ্ছে আমার লাস্ট ডাচেস এর ছবি। দ্যাটস মাই লাস্ট ডাচেস, ওটা হচ্ছে আমার শেষ ডাচেস বাই স্ত্রী, তার ছবি। এখানে লাস্ট ডাচেস কথাটা ইম্পর্টেন্ট, কারণ শি ওয়াজ দ্য লাস্ট ওয়ান অ্যান্ড বিফোর হার দ্য ডিউক হ্যাড আদার ডাচেস, মানে তার বিবাহ অনেকগুলো ছিল। এবং লাস্ট যে ডাচেস সে হচ্ছে পেইন্টেড অন দ্য ওয়াল, সে জীবিত নেই, দেওয়ালে ছবি হয়ে রয়েছে। এটা দেখানো হচ্ছে, ডিউক এই কথাগুলো বলছে ওই লোকটাকে। লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ, দেখে মনে হচ্ছে ছবিতে এই মেয়েটা জীবন্ত। আই কল দ্যাট পিস আ ওয়ান্ডার, আমি এই ছবিটাকে একটা ওয়ান্ডার হিসেবে দেখছি, মানে একটা চমৎকার। ওয়ান্ডার মানে বিস্ময়, যেমন তাজমহল একটা ওয়ান্ডার, সেরকম একটা বিস্ময়। এখানে প্রশ্ন হতে পারে হোয়াট ইজ দ্যাট পিস? এই দ্যাট পিস বলতে ডাচেস এর পেইন্টিংটাকে বোঝাচ্ছে, তো এটাকে একটা ওয়ান্ডার। নাও ফ্রা প্যান্ডলভস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি আ ডে, কে ছবিটা করেছে, পোর্ট্রেটটা এঁকেছেন ফ্রা প্যান্ডলভ, কোনো একটা দিন। আ ডে মানে একদিন সময় লেগেছে তার ছবিটা করতে। প্রশ্নের জায়গা, কতটা সময় লেগেছে? 1 ডে বা 24 আওয়ার্স। তো ছবিটার কে এঁকেছেন? ফ্রা প্যান্ডলভ, সেই লোকটা ছবি এঁকেছেন। অ্যান্ড দেয়ার শি স্ট্যান্ডস, এবং তার ফলে দেওয়ালে সে দাঁড়িয়ে রয়েছে আজকে। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার, আই সিড, এখানে সে বললো কি দয়া করে বসবেন এবং তার দিকে দেখবেন। তো এখানে মেসেঞ্জার যে বা এনভয় যিনি এসেছেন তাকে এইসব দেখিয়ে থ্রেড দেওয়া হচ্ছে, এবং এক রকমের অর্ডার করেই বলা হচ্ছে যে আপনি এখানে বসুন, বসে এর দিকে দেখুন, ছবিতে যে ডাচেস এর পেন্টিং রয়েছে সেটার দিকে দেখুন। এবার যতটা আমরা পড়লাম তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট টার্ম বা ওয়ার্ড মিনিং আমরা দেখে নেব। ফেরারা, ফেরারা কি আমরা আগেই জেনেছি, এ ফেমাস সিটি অফ ইটালি, ইটালির একটা বিখ্যাত শহর, যে জায়গাটা হচ্ছে এই কবিতার সেটিং। ফ্রা প্যান্ডলভ, এই লোকটাকে অ্যান ইমাজিনারি পেইন্টার, এখানে কিন্তু সত্যিকারের যে ছবিটা এঁকেছে তার নাম এটা নয়, তো ইমাজিনারি একটা ফিকটিশিয়াস বা কাল্পনিক একটা নাম পেইন্টারের, ফ্রা প্যান্ডলভ। তো ফ্রা কথার মানে কি? মঙ্ক, সন্ন্যাসী। ইট শোজ, এটা দেখাচ্ছে ডিউক সাসপিশিয়াস পজিটিভ নেচার, এই ফ্রা প্যান্ডলভ মানে সন্ন্যাসীকে কেন তিনি নিযুক্ত করেছেন ছবি আঁকার জন্য, যে অন্য কোনো সাধারণ পুরুষ তার স্ত্রীর দিকে নজর না দেয়, খারাপ চোখে না দেখে, লাস্যময় বা সেক্সুয়ালিটি যাতে না আসে এই ছবিটা আঁকার সময়, মানে তার স্ত্রীর যে সৌন্দর্য, যে রূপ, মারা যাওয়ার পরও সেটা দেখবে অন্য কোনো পুরুষ, সেটা জেলাস ফিল করছে এখানে ডিউক। তাই একজন সন্ন্যাসীকে অ্যাপয়েন্ট করেছেন, যে সন্ন্যাসীর এই রকমের কামনা ছবি আঁকার সময় মনের মধ্যে না আসে। তাই এটা ডিউকের একটা সাসপিশিয়াস মানে সন্দেহজনক এবং পজিটিভ একটা নেচারকে ইন্ডিকেট করছে। এর পরের লাইনগুলো দেখে নেব। ফ্রা প্যান্ডলভ বাই ডিজাইন ফর নেভার রেড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার্ড কাউন্টেন্যান্স, তো বলছে ফ্রা প্যান্ডলভ ছবিটা এঁকেছেন ফর নেভার রেড স্ট্রেঞ্জার্স লাইক ইউ, তোমাদের মতো অপরিচিত কোনো ব্যক্তি এটা কোনোদিনও দেখেনি। দ্যাট পিকচার কাউন্টেন্যান্স, যেটা এখানে পেইন্ট করা রয়েছে ছবিটা। তো এইটুকুর মধ্যে আমরা কিছু শব্দ জেনে নেব। স্ট্রেঞ্জার্স লাইক ইউ মানে কি? দ্য এনভয় অফ দ্য কাউন্ট ফর ম্যারেজ, বিবাহের জন্য যে লোকটা এসেছেন তাকে স্ট্রেঞ্জার্স বলছেন, অপরিচিত ব্যক্তি বলছেন স্ট্রেঞ্জার মানে। আর পিকচার কাউন্টেন্যান্স অর্থাৎ পেইন্টেড ফেস অফ দ্য ডাচেস, তো এখানে পিকচার্ড কাউন্টেন্যান্স অর্থাৎ ডাচেস যে মুখটা ছবি আঁকা রয়েছে সেটাকে বলছে যে তোমাদের মতো অপরিচিত ব্যক্তি কোনোদিন এই ছবিটা দেখার পারমিশন ছিল না। দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, মানে একটা গভীরতা রয়েছে, কামনা রয়েছে তার এই গ্ল্যান্স বা চাহনির মধ্যে। যে ছবিটা আঁকা রয়েছে সেই ছবিতে ডাচেস এর মুখের যে এক্সপ্রেশন, সেই মুখের এক্সপ্রেশনের মধ্যে একটা কামনা বাসনা লুকিয়ে রয়েছে।
এটা বাইরের অপরিচিত কোনো মানুষ দেখার কোনো সুযোগ পাননি। নেভার রেড, কোনো দিন দেখেননি। বাট টু মাইসেলফ, আমি ছাড়া, দে টার্নড সিন্স নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই। তো বলছেন কেউ এই ছবিটার উপরের পর্দাটা, কার্টেন মানে পর্দা, সেটা সরিয়ে দেখাবেন বা দেখবেন এই অনুমতি কারো ছিল না। আই এক্সেপ্ট আই মাইসেলফ, বাট টু মাইসেলফ মানে আমি ছাড়া এই পর্দাটা সরিয়ে দেখানোর অধিকার কারণ নেই। তার মানে এতটাই জেলাস এবং পজিটিভ একজন ক্যারেক্টার্স ডিউকের। অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি, মানে দে বলতে এখানে কি স্ট্রেঞ্জার, যারা অপরিচিত ব্যক্তি যারা আসছেন তারা যেন ডিউককে জিজ্ঞাসা করছেন, দেখে মনে হচ্ছে জিজ্ঞাসা করছেন না, ডিউক যখন পর্দা সরিয়ে তার স্ত্রীর বা ডাচেসের ছবিটা দেখাচ্ছেন সেইটা দেখে স্ট্রেঞ্জার্স অপরিচিত ব্যক্তিরা যেন তাকে জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসা অ্যাকচুয়াল করেনি, সিমড মনে হচ্ছে তাদের মুখ দেখে এইটাই প্রশ্ন করছে কি সেটা, ইফ দে ডার্সড, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। ডার্স মানে ডেয়ার্স, মানে যদি তারা সাহস পায়, সাহস পেলে যেন এটাই জিজ্ঞাসা করতো। সাহস পাচ্ছে না ডিউকের কাছে তারা জিজ্ঞাসা করার, কিন্তু যদি তারা সাহস পেয়ে জিজ্ঞাসা করতো তাহলে এটাই জিজ্ঞাসা করতো কি, হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, এই ছবিটার এই মেয়েটির মুখে, ডাচেসের মুখে এরকম একটা চাহনি আসলো কীভাবে। সাচ এ গ্ল্যান্স, কীরকম চাহনি বা গ্ল্যান্স, উইথ ডেপথ অ্যান্ড প্যাশন, গভীরতা এবং একটা কামনা রয়েছে, লাস্যময়ী একটা ব্যাপার রয়েছে। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন, তুমি প্রথম ব্যক্তি তা নাও, অ্যান্ড আস্ক দাস, তুমি এরকমভাবে ছবি দেখে অবাক হচ্ছ এবং তোমার মনে এই প্রশ্নটা আসছে, এটা প্রথম তোমার একার হয়েছে তা নয়, আরও অনেকেরই এই ব্যাপারটা হয়েছে। তাই বলছে স্ট্রেঞ্জার্স লাইক ইউ, তোমার মতো আরও যারা এসেছে তাদেরও এই প্রশ্নটা এসেছে, কিন্তু তারা সাহস পায়নি জিজ্ঞাসা করার, এবং কারোর একা একা দেখার পর্দা সরিয়ে অনুমতি ছিল না যতক্ষণ না আমি পর্দা সরিয়ে দেখাচ্ছি। স্যার টু ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, সে বলছে দেখুন স্যার, টু ওয়াজ মানে হচ্ছে ইট ওয়াজ, এটা তার হাজব্যান্ডের উপস্থিতি একমাত্র ছিল তা নয়, মানে হার বলতে এখানে ডাচেস, হাজব্যান্ড মানে ডিউক নিজের কথা বলছে, ডিউক বলছে আমার নিজের উপস্থিতি একমাত্র তা নয়, কল্ড দ্যাট স্পট অফ জয় ইনটু দ্য ডাচেস চিক, অর্থাৎ হাজব্যান্ডের সামনেই শুধুমাত্র এরকম স্পট অফ জয়, অর্থাৎ মুখে একটা হাসির ব্লাশ, মানে মেয়েদের মুখে হাসি বা লজ্জার যে রঙিন আভা সেইটা ফুটে উঠতো শুধুমাত্র তার হাজব্যান্ডের উপস্থিতিতে তা নয়, এটা সবার সামনেই হতো। পারহ্যাপস ফ্রা প্যান্ডলফ চান্স টু সে, হয়তো ফ্রা প্যান্ডলফ এটা বলার চেষ্টা করেছেন, এই ব্লাশটা, মুখে যে ব্লাশ দেখতে পাচ্ছ সেটার মাধ্যমে, হার মেন্টাল ল্যাপস ওভার মাই লেডিস রিস্ট টু মাচ, অর্থাৎ ফ্রা প্যান্ডলফ যেন বলেছিলেন ডাচেসের গায়ের চাদরটি তার হাতের উপর একটু বেশি ঝুলে পড়েছে। অর পেইন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস দ্যাট ফেইন্ট হাফ ফ্লাশ দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট, কিংবা ছবিতে কখনোই ফুটিয়ে তোলা সম্ভব নয় এই মৃদু প্রায় মিলিয়ে যাওয়া তার মুখের অর্ধেক হাসির ছটা, অর্থাৎ এখানে বলতে চেয়েছে তার মুখের যে ব্লাশ সেটা মিলিয়ে যাচ্ছে তার গলার কাছে এসে, অর্থাৎ তার যে একটা সৌন্দর্য বিউটি সেটা মুখ থেকে আস্তে আস্তে বুক পর্যন্ত যে গড়াচ্ছে সেটাকে ছবিতে ফুটিয়ে তুলেছে, এইটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। সাচ স্টাফ ওয়াজ কার্টসি, অর্থাৎ এরকম তুচ্ছ কোনো কিছু যা নিছক সৌজন্য ছাড়া আর কিছুই নয়। সাচ স্টাফ বলতে এরকম তুচ্ছ কোনো ব্যাপার, ওয়াজ কার্টসি এটা সৌজন্যের জন্য তিনি দেখাতেন, মানে ডাচেস এটা দেখাতেন। শি থট, সে ভেবেছিল, এখানে ডাচেসের কথা বলছে, অ্যান্ড কজ এ নাফ ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়, এবং এটুকুই যথেষ্ট ছিল তার আনন্দ উদ্রেক করার জন্য যথেষ্ট। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে ফ্রা প্যান্ডলফ ছবি আঁকার সময় একটুখানি তার কমেন্ট করেছে, ভালো কিছু বলে দিয়েছে, প্রশংসা করেছে, এটুকুইতে সে এতটাই হাসি ব্লাশ করেছে যে তার সৌন্দর্যটা গাল থেকে বুক পর্যন্ত গড়িয়েছে, গলার কাছে দেখা যাচ্ছে। শি হ্যাড এ হার্ট, হাউ শ্যাল আই সে, কীভাবে আমি বলবো তার এমন একটা হৃদয়। টু সুন মেড গ্ল্যাড, অত্যন্ত তাড়াতাড়ি সে খুশি হয়ে যেত, গ্ল্যাড মানে খুশি হয়ে যাওয়া। টু ইজিলি ইমপ্রেসড, সে ভীষণ তাড়াতাড়ি সবাইকে দেখে ইমপ্রেস হয়ে যেত। ফ্রা প্যান্ডলফ ওকে একটু প্রশংসা করেছে তাতেই সে ইমপ্রেস হয়ে যাচ্ছে। শি লাইকড হোয়াট এভার শি লুকড অন, সে যা কিছু দেখতো সবটাকেই সে পছন্দ করতো, ইমপ্রেস হয়ে যেত। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিওয়্যার, তার চাহনি সব জায়গায় ঘুরে বেড়াতো, সব দিকে সে দেখতো। স্যার টু ওয়াজ অল ওয়ান, স্যার দেখুন, স্যার কাকে সম্বোধন করে বলছেন, ডিউক এখানে যে এনভয় এসেছে বিয়ের কথা বলার জন্য কাউন্টের তরফ থেকে তাকে বলছেন স্যার। টু ওয়াজ অল ওয়ান, তার আর কি বলবো, তার হাসিটা সবার প্রতি সব এক রকমের হাসি সবাইকে দিত সে। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, আমার যে দেওয়া এত ফেভার মানে একটা গিফট তার বুকে দেখতে পাচ্ছ সেটা। দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, দ্য বাউ অফ চেরিজ সাম অফিসিয়াস ফুল ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, আমার দেওয়া যে গিফট, অমূল্য ফেভার বা গিফট উপহার, সেটা তার বুকে যে অর্নামেন্ট বা জুয়েলারির কথা বলা হচ্ছে এখানে, সেই জিনিসটা আর কি, দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, মানে পশ্চিম দিগন্তে সূর্যের যে দিনের আলো ফুরিয়ে আসা, সূর্যের ডুবে যাওয়া এটা। দ্য বাউ অফ চেরিজ, চেরি গাছের ডালপালা। সাম অফিসিয়াস ফুল, অর্থাৎ কিছু ভীষণ বোকা কোনো মানুষ। ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার, যে কিনা ফলের বাগানে ঢুকতো তার জন্য। দ্য হোয়াইট মিউল, অর্থাৎ সাদা খচ্চর, এই সমস্ত কিছু তার কাছে যেন এক। লেখক
এখানে ডিউক বলতে চাইছে যে আমার দেওয়া গিফটটা সে যেমনটা ইম্পর্টেন্স দিত, যতটা যেভাবে দেখতো সেরকমটা সে সাদা খচ্চর দেখলেও দিত। কোনো বোকা লোক যে কিনা তার জন্য বাগানে ঢুকে কোনো কাজ করতো, ফল পেড়ে দিত বা কিছু একটা করতো, আর সূর্যের আলো যখন চলে যায়, সূর্য ডুবে যায়, সেই পশ্চিম দিগন্তের যে আকাশের রাঙা আভা, এই সমস্ত কিছু তার কাছে এক মনে হতো। ওয়াই নট স্পেশাল ফর মি? তার যে রিয়াকশন, তার যে হ্যাপিনেস, তার যে ব্লাশ, স্মাইল, ওয়াই উইল ইট নট বি স্পেশাল ফর মি? আমি তার হাজব্যান্ড, তাহলে আমারটা এই সব কিছুর সাথে সে এক করে কেন দেখবে? এটা হচ্ছে আমার আপত্তির জায়গা। ডিউক তাকে এটা বোঝাচ্ছে এনভয়কে, যে দেখুন এই যে ছবিটা দেখছেন, এই মহিলাটি এরকমভাবে সব জিনিসকে ইকুয়ালি দেখতো, আমারটা স্পেশাল বলে সে কিছু মনেই করতো না। She rode with round the terrace, all and each would draw from her alike the approving speech or blush at least. অর্থাৎ বলছে সে সাদা খচ্চরে চড়ে, মানে হোয়াইট মিউলে করে সাদা খচ্চরে চড়ে সে সব জায়গায় ঘুরে বেড়াতো, এর প্রত্যেকটা তার কাছে একই রকমের প্রশংসা লাভ করতো। অ্যালাইক মানে কি? একই রকম। অল অ্যান্ড ইচ মানে প্রত্যেকটা জিনিস। উড ড্র টেনে আনতো, মানে বার করতো, ফ্রম হার তার তরফ থেকে, অ্যালাইক একই রকমের কি? দ্য অ্যাপ্রোভিং স্পিচ একই রকমের প্রশংসা এই সব কিছুর প্রতি সে করতো। আর ব্লাশ একই রকমের মানে লজ্জা পেত, হাসি অ্যাটলিস্ট অন্ততপক্ষে। অর্থাৎ আমার একজন ডাচেস, সে সবার দিকে তাকিয়ে একই রকমের এক্সপ্রেশন, হাসি কেন দেবে? শি থ্যাঙ্কড মেন, সে পুরুষদেরকে ধন্যবাদ জানাতো, গুড, এটা ভালো, বাট থ্যাঙ্কড সামহাউ কোনো রকমের, আই নো নট হাউ কীভাবে আমি জানি না, অ্যাজ ইফ শি র্যাঙ্কড মাই গিফট অফ এ 900 years old নেম উইথ এনিবডিজ গিফট। সে এমনভাবে ধন্যবাদ দিত যেন আমার 900 বছরের এই মর্যাদা, বংশ পরম্পরা, এটা সব কিছুকে অন্য সব কিছু গিফটের সাথে এক করে দেখতো। মানে এত ঐতিহ্যবাহী একটা বংশ পরম্পরা এবং আমার যে গিফট, সেটাকে সে একটুও বেশি গুরুত্ব দিয়ে দেখতো না, সব কিছুকে সে একই রকমভাবে রেসপন্স করতো। হুড স্টুপ টু ব্লেম দিস সর্ট অফ ট্রাইফলিং, এরকম তুচ্ছ বিষয়টাকে দোষ দেওয়ার মতো নিচু হয়ে কে বলবে ওর কাছে? আমি যে ওকে বলবো এটা, যে ইট ইজ ইউর ফল্ট, আই অ্যাম হার্ট অ্যাট দিস বিহেভিয়ার, আমি এটাতে হার্ট হচ্ছি, এটা তোমার করা উচিত নয়, এই বলাটাতেও সে বলছে যে এটা আমি নিচু হয়ে যাব, বললে ছোট হয়ে যাব। কে এতটা ছোট হবে ওকে এই দোষটা বলার জন্য? আমি বলবো না, বুঝে যেতে হবে। এরকম একটা ডোমিনেটিং ক্যারেক্টার হচ্ছে ডিউক। ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ, বলছে তোমার মানে এনভয় যে এসেছে তাকে বলছে তোমার এই স্পিচ বা দক্ষতা থাকতে পারে, এই বলার দক্ষতাটা থাকতে পারে, তুমি নিচু হয়ে ছোট হয়ে বলবে লোকের কাছে, হুইচ আই হ্যাভ নট, এটা ভাই আমার নেই। এইখানেও তার একটা দম্ভ প্রকাশ হচ্ছে যে আমি বললে ছোট হয়ে যাব, আমার কোনটা ভালো লাগছে না লাগছে, তার পছন্দ অপছন্দের ব্যাপারটা আমি ওর কাছে বললে আমি ছোট হয়ে যাবে। স্টুপ মানে ছোট হওয়া, নিচু হওয়া, ঝোঁকা কারোর সামনে। তো এটা ভাই তুমি পারবে, আমি পারবো না, এটা ডিউক বলছে। টু মেক ইউর উইল, তোমার ইচ্ছাটা প্রকাশ করতে তুমি ছোট হতে পারবে। কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান্ড ওয়ান বলতে এরকম একটা মেয়ের কাছে তুমি ভাই নিচু হয়ে তোমার ইচ্ছাটা প্রকাশ করতে পারো, আমি পারি না। অ্যান্ড সে, এবং তুমি বলবে জাস্ট দিস অর দ্যাট ইন ইউর ডিসগাস্ট মি, এবং তুমি নিচু হয়ে কী বলবে? যে তোমার মধ্যে এই ব্যাপারটা বা ওই ব্যাপারটা আমাকে খুব বিরক্ত করে, জাস্ট ডিসগাস্ট মি। তো ডিউকের অ্যাকচুয়াল কথাটা কি? জাস্ট দিস অর দ্যাট, এটা বা ওটা, ইন ইউ তোমার মধ্যে, তোমার এই ব্যাপারটা বা ওই ব্যবহারটা, ডিসগাস্ট মি আমাকে বিরক্ত করে, রাগিয়ে দেয়। হেয়ার ইউ মিস, দেখো মিস মানে মিস বলতে ওর ওয়াইফকে বলছে ডাচেস, অর দেয়ার এক্সিড দ্য মার্ক, অথবা কোনো একটা জিনিস এক্সিড হয়ে যাচ্ছে মানে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এই কথাগুলো ভাই আমি বলতে পারবো না, নিচু হয়ে তুমি পারবে। অ্যান্ড ইফ শি লেট হারসেলফ বি লেসেন, সো যদি সে তোমার কথাগুলো শোনে লেসেন মানে শিখে যায়, বুঝে যায় যে কোনটা অপছন্দ হচ্ছে, নর প্লেনলি সেট হার উইটস টু ইয়োর্স ফরসুথ অ্যান্ড মেড এক্সকিউজ, যদি কোনো অজুহাত না দেয়, ইভেন দেন তখনও পর্যন্ত উড বি সাম স্টুপিং, তবুও আমার মনে হবে আমি তার সামনে নিচু হলাম, ঝুঁকলাম, ছোট হলাম, স্টুপ হলাম। মানে এতটাই দাম্ভিক একটা ডিউক, তার ক্যারেক্টারটা এত সাংঘাতিক। সে বলছে যদিও তোমার কথাটা শুনে সে বুঝে গেল, তার ভুলটা স্বীকার করলো, অ্যাডমিট করলো, তবুও আমার মনে হবে আমি এটা বলে তার কাছে ছোট হলাম। অ্যান্ড আমি চুজ করবো কোনটা? নেভার টু স্টুপ, আমি কোনোদিনও ছোট হব না, তার কাছে ঝুঁকবো না। ও স্যার, শি স্মাইল্ড, সে হাসতো, নো ডাউট, কোনো সন্দেহ নেই। হোয়েনেভার আই পাস্ট হার, তার পাশ দিয়ে আমি যখনও যেতাম সে হাসতো। বাট হু পাস্ট উইথাউট মাচ দ্য সেম স্মাইল, কিন্তু এমন কে আছে যে তার পাশ দিয়ে যাচ্ছে অথচ সে এরকম হাসি দিচ্ছে না? অর্থাৎ আমি গেলে যেমন হাসি, আর 5জন সাধারণ মানুষ গেলেও তেমন হাসি, একটা কুকুর বেড়াল গেলেও সেই হাসি, তাহলে আমার ইম্পর্টেন্সটা, আমার গুরুত্বটা গেল কোথায়? এইটা হচ্ছে ডিউকের আপত্তি। দিস গ্রিউ, এটা বেড়েই চললো, মানে তার এই হাসিটা, তার এই সেম একই রকমের খুশি হওয়াটা। আই গেভ কম্যান্ডস, এত কিছু দেখে ভাই আমি একটা আদেশ দিয়ে দিলাম, কম্যান্ডস দিয়ে দিলাম, মানে অর্ডার করলাম, ওর লোকজনদেরকে অর্ডার করে দিল কি? দেন অল স্মাইল স্টপড টুগেদার, তারপর সব হাসি একসঙ্গে থেমে গেল, অর্থাৎ আমি তাকে মেরে ফেলার অর্ডার দিলাম। দেয়ার শি স্ট্যান্ডস, তারপর দেখো সে দেওয়ালে দাঁড়িয়ে রয়েছে ছবিতে, অ্যাজ ইভ অ্যালাইভ, যখন যেন মনে হচ্ছে সে জীবিত। উইল ইট প্লিজ ইউ রাইজ, এত কিছু সব বলা হয়ে গেল, তাকে থ্রেড দেওয়া হয়ে গেল সমস্ত কিছু। এবার সেই লোকটাকে বলছে আপনি দরকার উঠবেন কি? মানে লোকটাকে বসতে বললে বসলো, উঠতে বললে উঠবে, তার কথাগুলো শোনার পরে। তো এইভাবে ডিউক তাকে একাই বলে যাচ্ছেন একটা অর্ডার করার মতো। প্রথমে বললো বসে কথাগুলো শুনতে এবং ডাচেসকে দেখতে, তারপর সব বলা হয়ে গেল। তারপর এখন বলছে উইল ইট প্লিজ ইউ রাইজ, উইল মিট দ্য কোম্পানি বিলো দেন, তাহলে নিচে গিয়ে যারা রয়েছে সেখানে গিয়ে দেখা হবে আমাদের।
এতক্ষণ পর্যন্ত সে তার নিজের ডাচেস যাকে মেরে ফেলেছে তার কি দোষ, কি করতো, যেটা তার পছন্দ হতো না, এই সব কিছু বলে বুঝিয়ে দিল যে ভাই আমার কীভাবে আমার যে ওয়াইফ হবে সে কেমনটা চলতে হবে তাকে। আমি আগে যে এরকমভাবে ভুল করেছিল তাকে ভাই শেষ করে দিয়েছি, এখন যে আসবে তাকে কিন্তু এটা জানা দরকার, তাই তোমাকে জানিয়ে দিলাম। এতক্ষণ ধরে সেইটা সে বলে দিল। এবার নতুন যে সম্বন্ধ হবে সেখানে আরও কিছু ডিল করতে হবে। ডাউরি মানে লোভী যে গ্রিডি এই ডিউক, সেটাও প্রকাশ করছে, মানে ডাউরি নেবে অর্থাৎ পণ নেবে। সেটা কীভাবে বলছে, দেন আই রিপিট, তাহলে আমি আবারও বলছি, মানে আগে একবার বলা হয়েছিল আবার বলছে, দ্য কাউন্ট ইউর মাস্টার্স নোন মিউনিফিসেন্স। মিউনিফিসেন্স মানে হচ্ছে জেনারোসিটি, উদারতা। বলছে তোমার যে কাউন্ট, যার তরফ থেকে তুমি এসেছো, যে লোকটার তরফ থেকে, তার সেটা তোমার মাস্টার, তোমার প্রভু, তার তরফ থেকে তুমি এসেছো, সেই লোকটার যে মিউনিফিসেন্স মানে উদারতা, সেটা আমি জানি ভাই, সবাই জানি, পরিচিত। ইজ অ্যাম্পল ওয়ারেন্ট, সেটা যথেষ্ট ওয়ারেন্ট দিচ্ছে, মানে প্রতিশ্রুতি দিচ্ছে, দ্যাট নো জাস্ট প্রিটেন্স অফ মাইন ফর ডাউরি উইল বি ডিসঅ্যালাউড। কীভাবে এক্সপ্রেশনটা করছে, কীভাবে চাইছে। তো বলছে তোমার যে প্রভু তার উদারতা আমি জানি, তাই এটা আমাকে আমার যে দাবিগুলো ডাউরি সেটা কোনোদিন ডিসঅ্যালাউ করবে না। তার মানে সে দাবি দাওয়া দিতে কোনোদিনও না করবে না। মানে আমার ভাই অনেক পরিমাণে প্রপার্টিও লাগবে, আমার পণ হিসেবে, ডাউরি হিসেবে মেয়েকে বিবাহ করছি, তাই অনেক কিছু আমাকে দিতেও হবে, তো সেইটা ডিসঅ্যালাউ করবে না, এটা আমি জানি, এইভাবে বলে দিচ্ছে। দো হিজ ফেয়ার ডটার সেলফ অ্যাজ আই ভাউড অ্যাট স্টার্টিং ইজ মাই অবজেক্ট। বলছে যদিও তার সুন্দরী কন্যাটা, যেটা আমি প্রথম দিকে বলেছিলাম, একমাত্র আমার লক্ষ্যবস্তু, অবজেক্ট মানে লক্ষ্য, অর্থাৎ আমি শুধু মেয়েটিকে বিবাহ করতে চাই তার, কিন্তু সেই সাথে সাথে এটাও বলে দিল যে আমাকে পণ লাগবে ভাই। নে উই উইল গো, না চলো, সব বলা হয়েছে, এবার আমরা যাই, নিচে যাই। উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছে, টুগেদার ডাউন, চলো একসাথে নামি। স্যার নোটিস নেপচুন, নামার সময় আরেকটা ছবি দেখাচ্ছে, মানে স্ট্যাচু, এখানে নেপচুন, এটা হচ্ছে রোমান সি গড, তো সেটাকে দেখানো হচ্ছে। দো টেমিং এ সি হর্স, একটা সমুদ্র ঘোড়া সি হর্সকে এ টেম করছে, অর্থাৎ মেরে শায়েস্তা করছে, এখানে কন্ট্রোল করছে, যেটা ছবিতে দেখতে পাচ্ছ। দো এ রেয়ারিটি, এইখানে প্রশ্নের জায়গা, এটা কোনটা একটা রেয়ারিটি, মানে হচ্ছে দুষ্প্রাপ্য জিনিস। নেপচুনের এই মূর্তিটা, এই নেপচুন আর সি গডের এই যে পুরো ছবিটা দেখতে পাচ্ছ, এটা রেয়ার জিনিস, আর্ট। হুইচ ক্লজ অফ ইন্সব্রুক কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, এটা ক্লজ অফ ইন্সব্রুক থেকে আমাকে ব্রোঞ্জ এর মূর্তিটা তৈরি করে দেওয়া হয়েছে। তো এখানে প্রশ্নের জায়গা কিসে তৈরি ছিল, এটা ব্রোঞ্জ দিয়ে। কোথা থেকে, কে বানিয়েছে, ক্লজ অফ ইন্সব্রুক। এটা প্রত্যেকটা আমরা ওয়ার্ড মিনিং আমরা দেখে নেবো এবার। টু মাচ মেড গ্ল্যাড, অর্থাৎ ভেরি ইজিলি বিকাম হ্যাপি উইথ ট্রিভিয়াল ম্যাটার্স, তুচ্ছ বিষয়ে সেই ডাচেস খুব বেশি খুশি হয়ে যেত, যেটা ডিউক অপছন্দ করতো। মাই ফেভার অন হার ব্রেস্ট, আমার ফেভার বা আমার গিফট তার বুকে। কস্টলি অর্নামেন্ট, খুব দামি কোনো জুয়েলারি বা অর্নামেন্ট ডিউক গেভ হার, ডিউক তাকে দিয়েছিল, যেটা নেকলেস বা ব্রুচ এই টাইপের কিছু। অফিসিয়াস ফুল, এ ফুল একটা বোকা। এভার রেডি টু পে আনওয়ান্টেড সার্ভিস, পার্সন অফ লোয়ার স্টেটাস, মানে নিচু শ্রেণীর কোনো মানুষ যে কিনা কোনো কাজ বলাতে সে করে দেবে, তাকে বলছে অফিসিয়াস ফুল। এ কী করতো, তার হয়ে বাগানে ঢুকে কোনো একটা ফল পেড়ে দিল, সেই ডাচেস খুব খুশি হয়ে যেত, অর্থাৎ তার প্রতিও সেই সমানভাবে রিয়াকশন করতো, যেটা ডিউক পছন্দ করতো না। দ্য হোয়াইট মিউল, সাদা খচ্চর। অফস্প্রিং অফ এ ডানকি, টাইপিক্যালি স্টেরাইল, সিম্বল অফ ইনফার্টিলিটি অফ ডাচ, মানে এর ফার্টিলিটি বা উর্বরতা বা বেবি প্রোডাকশনের কোনো সিম্বল নয় আর কি। দিস গ্রিউ এভার স্মাইলিং জেস্টার অফ দ্য ডাচেস, ডাচেসের বেড়ে যাওয়া হাসি। দ্য কোম্পানি বিলো, অর্থাৎ দ্য ডিউক অ্যান্ড দ্য কাউন্টস এনভয় ওয়ার নেগোশিয়েটিং আপস্টেয়ার্স, উপরে দাঁড়িয়ে ডিউক এবং তার কাউন্টের এনভয় কথাবার্তা বলছিল। হোয়াইল দ্য রেস্ট অফ দ্য কাউন্টস পার্টি ওয়ার ওয়েটিং ডাউনস্টেয়ার্স, উপরে শুধু একজনের সাথে কথা হচ্ছিল, নিচে বাকি অংশ যারা এসেছিল কাউন্টের তরফ থেকে তারা সবাই নিচে ওয়েট করছিল বসে। নোন মিউনিফিসেন্স, অর্থাৎ জেনারোসিটি অফ কাউন্ট ইজ ওয়েল নোন টু এভরিওয়ান, কাউন্ট যার তরফ থেকে যার মেয়ের বিবাহের সম্বন্ধ নিয়ে কথাবার্তা বলতে এসেছে, এনভয় সেই লোকটার জেনারোসিটি, এটা সবাই জানে, এটা বলা হচ্ছে এর মাধ্যমে। নেপচুন কি, সি গড ইন রোমান মিথোলজি, রোমান মিথোলজিতে নেপচুন হচ্ছে সি গড, সমুদ্র দেবতা, সিম্বল অফ ডমিনেটিং পাওয়ার। ডিউক, এটা হচ্ছে নেপচুন নিজেকে ডিউকের সাথে তুলনা করছে, যে আমিও এভাবে মেরে শায়েস্তা করতে করেছি। নেক্সট রয়েছে ক্লজ অফ ইন্সব্রুক কি, আনাদার ইমাজিনারি আর্টিস্ট, একটা কাল্পনিক আর্টিস্টের নাম, মেনশন বাই দ্য ডিউক, ডিউক উল্লেখ করছেন, টু শো হিজ লাভ অ্যান্ড নলেজ অ্যাবাউট আর্ট অ্যান্ড স্কাল্পচার, মানে তার শিল্প স্থাপত্য এ সম্বন্ধে তার ভালোবাসা, তার যে পরিচিত আছে সেটাও বোঝাচ্ছে সে। ইন্সব্রুক ইন অস্ট্রিয়া ওয়াজ ফেমাস ফর ইটস ব্রোঞ্জ ওয়ার্ক, অস্ট্রিয়ার একটা জায়গা ইন্সব্রুক, সেইখানে বিখ্যাত রয়েছে কিসের জন্য, ব্রোঞ্জের কোনো কাজ করার জন্য, মূর্তি বা কোনো স্কাল্পচার বানানোর জন্য। তো এটা ছিল পুরো কবিতাটা। এবার কিছু কোয়েশ্চেন্স আমরা দেখে নেব, কোয়েশ্চেন আনসার। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিউক, ডিউকের নাম কি ছিল, দ্য ডিউক ওয়াজ আলফোনসো টু, দ্য ডিউক অফ ফেরারা। দ্য ডাচেস ওয়াজ লিউক্রিজিয়া ডি মেডিসি, যদি ডাচেসের কথা জিজ্ঞাসা করে তাহলে অ্যাকচুয়াল নামটা ছিল এটা, মনে রাখবে। হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য পোয়েম, কবিতাটা কী ধরনের, দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস ইজ এ ড্রামাটিক মনোলগ বাই রবার্ট ব্রাউনিং, রিটেন ইন আইম্বিক পেন্টামিটার। I call that piece a wonder. What is that piece? The portrait of the Duke's last Duchess hanging on the wall is referred to as that piece. That piece বলতে সেই ডাচেসের যে ছবিটা দেওয়ালে ঝুলছে সেটা। নেক্সট রয়েছে হু ইজ দ্য পেইন্টার হু পেইন্টেড দিস, কে পেইন্ট করেছে এটা, ফ্রা প্যান্ডলফ, এ ফেমাস পেইন্টার পেইন্টেড দিস। নেক্সট, হাউ লং ডিড ইট টেক টু পেইন্ট দ্য পোর্ট্রেট, ইট টুক হিম এ সিঙ্গল ডে টু ক্রিয়েট দ্য পেইন্টিং, একদিন লেগেছে। বাট টু মাই সেলফ দে টার্ন, হু আর দে, হোয়াই ডিড দে টার্ন অনলি টু স্পিকার,
দে রেফার্স টু দ্য স্ট্রেঞ্জার্স, এখানে দে বলতে অপরিচিত যারা আসতো তাদেরকে বলা হচ্ছে। দে টার্ন অনলি টু দ্য স্পিকার, মানে ডিউকের দিকে তাকাতো, বিকজ নো ওয়ান এক্সেপ্ট ডিউক, ডিউক ছাড়া আর কেউ হ্যাড দ্য অথরিটি টু ড্র দ্য কার্টেন, ডিউক ছাড়া আর কারোর কোনো সাহস নেই বা সেই অধিকারটা নেই যে কার্টেনটা সরাবে এবং ছবিটা দেখবে। অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি হু ইজ দ্য স্পিকার অ্যান্ড হু ইজ মি, যদি বলা হয় একই উত্তর হবে। তো এখানে স্পিকারকে, in the line taken from Browning's My Last Duchess, the Duke is the speaker, এখানে ডিউক কথাটা বলছে। হোয়াট ডিড দে সিম টু আস্ক, তারা কি প্রশ্ন করতে চায় বলে মনে হচ্ছে, জিজ্ঞাসা করেনি, সাহস পায়নি, কিন্তু মনে হচ্ছে কি জিজ্ঞাসা করতে চায়। ডিউক ইজ রেফার টু অ্যাজ মি, যদি বলে মি কি তাহলে ডিউক এটা উত্তর হবে, আর যদি বলে কে তাহলে এই প্রথম অংশটা উত্তর হবে। আর তারা কি প্রশ্ন করতে চায় এর উত্তর হবে দে সিম টু আস্ক হোয়াট ব্রড দ্যাট প্যাশনেট লুক ইন দ্য আইস অফ দ্যাট ডাচেস, ডাচেসের মুখে এরকম কামনাপূর্ণ লুক কি কারণে আসলো। I gave commands. Who gave command? What was his command? Important question. In the poem My Last Duchess by Robert Browning, the Duke of Ferrara gave the command. কি কমেন্ট ছিল? হি গেভ দ্য কমান্ড টু কিল হিজ ডাচেস, মেরে ফেলার আদেশ দিয়েছিল। হু ইজ নেপচুন, হোয়াট ডাজ ইট সাজেস্ট, নেপচুন কি এবং নেপচুন কি সাজেস্ট হচ্ছে? নেপচুন ইজ দ্য রোমান সি গড। দ্য স্ট্যাচু অফ নেপচুন রিপ্রেজেন্টস দ্য ডিউকস অ্যাসপিরেশন, ডিউকের ইচ্ছাটাকে প্রকাশ করছে ফর টোটাল কন্ট্রোল, কন্ট্রোল করার একটা সিম্বল। ডোমিনেটিং ওভার হিজ ডাচেস, তার স্ত্রী ডাচেসের প্রতি একটা কন্ট্রোলের ছবি দেখানো হচ্ছে এটার মাধ্যমে। ইট সিম্বলাইজেস পাওয়ার, ডমিনেন্স অ্যান্ড কন্ট্রোল, এটা আরও কি সিম্বল করছে? ক্ষমতা দেখাচ্ছে, ডমিনেন্স এবং কন্ট্রোল। দিস গ্রিউ, হোয়াট ইজ দিস, এটা দিস বলতে কাকে বোঝানো হচ্ছে? হাউ ওয়াজ ইট স্টপড গ্রোয়িং, এটা থামানো হয়েছে কিভাবে, বা বৃদ্ধি হতে থামানো হয়েছে কিভাবে, আটকানো হয়েছে কিভাবে। দ্য ওয়ার্ড দিস রেফার্স টু, দিস কথাটা উল্লেখ করছে টু দ্য ডাচেসের হ্যাবিট অফ লাফিং অ্যান্ড ফেভারিং অ্যাট এভরিথিং ইরেসপেক্টিভ অফ ক্লাস, অর্থাৎ ডাচেস সবার প্রতি একই রকমভাবে হাসতো, ফেভার করতো এবং অ্যাপ্রিসিয়েট করতো, এই ব্যাপারটা বেড়েই চলেছিল। শি ডিডন্ট ডিস্টিংগুইশ দ্য ডিউকস ডিগনিটি ফ্রম ট্রিভিয়াল ম্যাটার্স, ডিউকের যে আলাদা সম্মান, মর্যাদা, ইম্পর্টেন্স, গাম্ভীর্য, সেটা সেই তুচ্ছ ব্যাপারগুলোর সাথে এক করে দিয়েছিল, এটা বেড়ে চলেছিল। হার স্মাইল ওয়াজ স্টপড বাই কিলিং হার, তার হাসিটা থামানো হয়েছিল তাকে মেরে। হু ওয়াজ ফ্রা প্যান্ডল, ফ্রা প্যান্ডল ইজ দ্য পেইন্টার হু পেইন্টেড দ্য ডাচেস পোর্ট্রেট। হোয়াট ওয়াজ দ্য স্পট অফ জয় ইন মাই লাস্ট ডাচেস, ইট রেফার্স টু দ্য ডাচেস ব্লাশিং, এটা ডাচেস ব্লাশিংকে বোঝানো হচ্ছে, লজ্জা পেয়েছে, হাসি। হোয়াট ইজ দ্য ডিউক ট্রাইং টু মেক দ্য এনভয় আন্ডারস্ট্যান্ড, কি বোঝানোর চেষ্টা করছেন তিনি এনভয়কে? দ্য ডিউক ইজ ট্রাইং টু অ্যারেঞ্জ হিজ ম্যারেজ, হি টক্স টু দ্য কাউন্টস এনভয় অ্যাবাউট হিজ এক্সপেকটেশন ফ্রম হিজ নিউ ওয়াইফ, নিউ ওয়াইফ কেমন হতে হবে সেটা সে ইনডাইরেক্টলি বলে দিচ্ছে ভাই। হোয়াট অ্যালিউশন ইজ ইউজড ইন দ্য পোয়েম, এই কবিতায় কোন অ্যালিউশন, উপমা ব্যবহার করা হয়েছে? ইন মাই লাস্ট ডাচেস দ্য ডিউক অ্যালিউডস দ্য নেপচুন, alludes to Neptune, the Roman sea god. It shows the Duke's desire for control. What does the Duke dislike about the Duchess's interaction with others? The Duke dislikes that the Duchess treated everyone equally, smiling at others and appreciating their gestures which make him feel less special. The Duchess সবার দিকে তাকিয়ে একরকম হাসি হাসতো, এটা তার less special feel করাতো। What caused the Duchess blush? The Duchess blush because of the simple compliments when Fra Penelope commented on her mantle or the faint blush on her throat. অর্থাৎ ফ্রা প্যান্ডল যখন কমেন্ট করেছিল তার মেন্টাল বা চাদর সম্বন্ধে, বা তার থ্রোট এ যখন ব্লাশ পেইন্ট করছিল, তখন যে কমেন্ট করেছিল তার দিকে তাকিয়ে সেই কমেন্টে সে হেসেছিল বা ব্লাশ করেছিল। হাউ ডাজ দ্য ডাচেস লুক লাইক? শি লুকস অ্যালাইভ উইথ এক্সপ্রেশন ফুল অফ প্যাশন, তার মধ্যে দেখে মনে হচ্ছে সে জীবন্ত এবং একটা প্যাশন রয়েছে, কামনা রয়েছে। থট এ রেয়ারিটি, হোয়াট ওয়াজ এ রেয়ারিটি, রেয়ারিটি কি? এখানে দুষ্প্রাপ্য জিনিস কোনটা? এ ব্রোঞ্জ স্ট্যাচু অফ নেপচুন টেমিং সি হর্স ওয়াজ এ রেয়ারিটি, এটা একটা দুষ্প্রাপ্য আর্ট স্কাল্পচার। Comment on the title and ancestry of the Duke. The title of the Duke was 900 years old, মানে এটা তার পুরনো ঐতিহ্য আর কি। How does Duchess respond to white mule in the afternoon? সাদা খচ্চরে চড়ার সময় কেমন রেসপন্স করতো? The white mule in her afternoon ride would draw from the Duchess an approving speech or blush. সেও সুন্দরভাবে সে অ্যাপ্রুভ করতো, কথা বলতো, এর প্রতি প্রশংসা করতো এবং ব্লাশ করতো।